In my past video, I made an announcement to review a book. The name of this book is Think Like a Monk by Jay Shetty. So today I'm going to review this book and try to figure out some good point about this book. I talk about some higher values, lower values, identity, relationship, and self-observation, and the overall perspective of a monk. And I try to depict some good lines and good points which may help you to figure out your thought process and figure out your good ethics in your working principle. So let's dive into it. শুরুতেই বইয়ের যে প্রথম চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে একটু কথা বলি, এবং এখানে আমি আসলে বইটা 11টা অধ্যায় আছে এবং বইটা বেশ বড় একটা বই। এই বইটা শেষ করতে আমার প্রায় 21 দিন সময় লেগেছে। আমার তো আরো অন্যান্য কাজ আছে, ওই কাজের পাশাপাশি এই বইটা আমি পড়েছি। বাট যারা খুব অ্যাভিড রিডার, খুব বেশি বই পড়তে পারে, তাদের এইটা 5 থেকে 6 দিনের মধ্যে শেষ করে ফেলতে পারবে, যারা একটু বেশি পড়তে পারে বা বেশি সময় পায় বই পড়ার। প্রথম দিকেই আমি যে কথাটা এখানে বইটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে সেলফ আইডেন্টিটি, এই আইডেন্টিটি প্রথম চ্যাপ্টার এটার, এই বইয়ের এখানে একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলছে। আমি কথাটা প্রথমে ইংরেজিতে এখানে একটা ডিকোড লাইন আছে, লাইনটা আমি পড়তেছি, এরপর এটা আমি একটু বাংলায় বিভিন্ন পার্সপেক্টিভে কিছু কথা বলবো। এখানে হাইলাইটার দিয়ে এটা আমি উল্লেখ করে দিয়েছি। হি সেজ your identity is a mirror covered with dust. When you first look in the mirror, the truth of you, who you are and what you value, is obscured. Clearing it may not be pleasant, but only when that dust is gone can you see your true reflection. তো এই লাইনটা দিয়ে লেখক এখানে যেটা বুঝাইতে চাইছে সেটা হচ্ছে যে আমরা আমাদের আইডেন্টিটিটাকে চিনতে পারতেছি না। যদি আমরা ধরে নেই যে আমরা আমাদের মিররটাকে যদি আমাদের একটা রিফ্লেকশন ধরে নেই আমাদের আইডেন্টিটির, তো আমাদের মিরর মানে আমাদের আয়নার ভিতরে অনেক ধুলো বালি, অনেক ময়লা জমা হয়ে গেছে, যার কারণে আমরা আমাদের নিজেদের ট্রু রিফ্লেকশনটা দেখতে পাচ্ছি না। এটা বলতে আসলে বোঝানো হয়েছে যে আমরা বিভিন্ন কিছু দ্বারা বায়াসড, ইনফ্লুয়েন্সড, আমরা যে সব কন্টেন্ট গুলো কনজিউম করতেছি, আমরা বিভিন্ন মানুষের বিভিন্ন সাকসেস দেখতেছি, এবং সেটা দেখার সাথে সাথে আমাদের নিজেদের ভিতরের যেই প্রতিভা বা আমরা যেই বিষয়টাতে ভালো হব সেখান থেকে আমরা সরে গিয়ে আমরা অন্য একটা রিফ্লেকশনে পড়ে যাচ্ছি, এবং আমরা ওই যে লোকগুলোর দ্বারা বায়াসড হচ্ছি তার মাধ্যমে আমাদের মিরর মানে আমাদের আয়নাটা ঘোলা হয়ে যাচ্ছে, যার কারণে আমরা আমাদের ট্রু রিফ্লেকশনটা দেখতে পারতেছি না। দেখা গেছে আমি বিভিন্ন কিছুতে বায়াসড হয়ে যাচ্ছি, বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গায় সাকসেস দেখে ভাবতেছি যে আমিও একটু ট্রাই করি বা আমিও এখানে যাই। বাট আসলে তোমার জন্য কোনটা ভালো হবে সেটা বুঝতে হইলে আগে তোমার আয়না, সেই আয়নাটা ক্লিয়ার করতে হবে, একদম অবসকিউরিটি বাদ দিয়ে একদম পুরো ক্ল্যারিটিতে নিয়ে আসতে হবে আয়নাটা, এবং এই ক্ল্যারিটিতে আনতে পারলেই বা তোমার এই বায়াসনেস বা ইনফ্লুয়েন্সড বিষয়গুলো সরাইতে পারলেই তুমি তোমার ট্রু রিফ্লেকশনটা দেখতে পারবে যে তুমি আসলে কে। এখানে আসলে এইটাই বোঝানো হয়েছে ট্রু রিফ্লেকশনের এই বিষয়টা দিয়ে, আইডেন্টিটি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট লাইন ছিল, এই জন্য আমি এই লাইনটা এখান থেকে পিক করছি। তারপরে তোমার আরো একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে একটা অডিট কথা বলি, আমাদের লাইফের একটা অডিট, এবং এটা সময় সংক্রান্ত একটা অডিট। সেটা হচ্ছে রিসার্চার হ্যাভ ফাউন্ড that by the end of our life, on average, each of us will spend 33 years in bed, a year and 4 months exercising, and more than 3 years on vacation. If you are woman, you will spend 136 days getting ready. If you are man, this number drops to 46 days. These are just estimation, of course, but our daily choice add up. এখানে বলা হয়েছে যে আমাদের জীবনের 33 বছর আমরা ঘুমাইয়ে কাটাই দিই, মানে আমাদের বেডের ভিতরেই 33 বছর আমরা কাটায় ফেলাই, এবং আমাদের এক্সারসাইজে যায় মাত্র 1 বছর 4 মাস যদি আমরা ওইভাবে হিসাব করি সময়টাকে, এবং আমাদের ঘোরাঘুরি ভ্যাকেশনে চলে যায় 3 বছর। কিন্তু তুমি যদি মেয়ে হও তাহলে তোমার 136 দিন, তোমার জীবন 136 দিন লেগে গেছে তোমাকে রেডি হইতে, যেটা আবার মেনের ক্ষেত্রে হচ্ছে সেটা 46 ডেইসে এটা তোমার হচ্ছে কনভার্ট হবে। যেটা ওমেনের ক্ষেত্রে 136 ডেইস ছিল, সেটা ম্যানের ক্ষেত্রে 46 ডেইসে সেটা কনভার্ট হচ্ছে। তার মানে আমাদের মেয়েদের কিন্তু মানে
রেডি হইতে অনেক সময় লাগে, হ্যাঁ, এবং এটা কিন্তু তারা তাদের জীবনের অনেক মূল্যবান সময়টা এখানে নষ্ট করে ফেলায়। তো লেখক এখানে দেখাইছে 136 দিন তারা নষ্ট করে ফেলে আর কি, যেখানে ছেলেরা 46 ডেজ সময় ব্যয় করে। সেটা কিন্তু সংখ্যা হিসাব করলে 3 ভাগের 1 ভাগ। আচ্ছা, এইবার আসো তারপর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হইলো আচ্ছা এই হায়ার ভ্যালুস লোয়ার ভ্যালুস নিয়ে কিছু কথা বলি, যে হায়ার ভ্যালুস আসলে কোনগুলা, যেটা আমার প্রোপেল করবে আমার হ্যাপিনেস, ফুলফিলমেন্ট এবং মিনিংফুল একটা লাইফের। তো দ্য হায়ার ভ্যালুস আর দ্য কোয়ালিটিস, দেখো, ফেয়ারলেসনেস, পিউরিটি অফ মাইন্ড, গ্র্যাটিটিউড, সার্ভিস, চ্যারিটি, অ্যাকসেপ্টেন্স, পারফর্মিং sacrifice, deep study, austerity, straightforwardness, non-violence, truthfulness, absence of anger, renunciation, perspective, restraint from fault finding, compassion towards all living beings, satisfaction, gentleness or kindness, integrity, determination. এগুলো হচ্ছে আমার হায়ার ভ্যালু। ঠিক আছে, যেই ভ্যালুগুলা একটা মানুষের ভিতরে যদি থাকে, সে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। যেমন তোমার রিনাউন্সিয়েশন মানে আত্মত্যাগ খুবই বড় একটা ব্যাপার, এটা অনেকেই করতে পারে না। তারপর হচ্ছে তোমার এই কাইন্ডনেস, জেনারাস হওয়া, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার কম্প্যাশন, সমবেদনা থাকা, গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা স্বীকার করা। এই যে আমাদের যে হায়ার ভ্যালুস গুলো আছে, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের মাইন্ডটাকে ফ্রেশ করতে হবে, পিউরিটি অফ মাইন্ড। তারপর হচ্ছে তোমার ফেয়ারলেসনেস মানে ভয়হীনতা ভাবে চলা, স্যাটিসফ্যাকশন, যে আমাদের একটা কাজ করার পর যে একটা স্যাটিসফ্যাকশন থাকা, এটাও খুব বড় একটা ভ্যালু, হ্যাঁ, হায়ার ভ্যালু। কারণ তুমি কোনো একটা কাজ করে যদি স্যাটিসফ্যাকশন না পাও, তাহলে কিন্তু তোমার উপরের দিকে উঠা বা মোটিভেশন পাবা না তোমার পরবর্তী কাজ করার ক্ষেত্রে। তো এই হায়ার ভ্যালুস গুলো আমাদের খুব ভালো মতো দেখে রাখা উচিত এবং এটা আমাদের ইউজ করা উচিত আমাদের জীবনের পারপাসে। এবার আসো লোয়ার ভ্যালু গুলা কি কি সেটা নিয়ে একটু কথা বলি। লোয়ার ভ্যালু আছে তোমার টোটাল 6টা। 6 লোয়ার ভ্যালুস আর গ্রিড, লাস্ট, অ্যাঙ্গার, ইগো, ইলিউশন, এনভি। বুঝতে পারছো এই ওয়ার্ড গুলো খুবই নেগেটিভ কনোটেশন টাইপের ওয়ার্ড, যেমন লোভী হওয়া, লাস্ট মানে খুবই একটা বিষয়ের প্রতি একদম লেগে মানে একদমই বিমোহিত হয়ে পড়া। তারপর হচ্ছে তোমার অ্যাঙ্গার, ইগো, ইলিউশন, এনভি, এই সবগুলো হচ্ছে আমাদের ডাউন ওয়ার্ডের দিকে আমাদের জীবনটাকে নিয়ে যাবে। তো তোমাদের উচিত হবে যে 6টা লোয়ার ভ্যালুকে সবসময় আমাদের অ্যাভয়েড করা। ওকে, তো এটা ছিল লোয়ার ভ্যালু আর হায়ার ভ্যালুর বিষয়টা। এরপরে আসো আমরা কথা বলবো কিছু নেগেটিভিটি নিয়ে, কিছু কথা বলি যে আমাদের ক্যান্সারটা কি, মাইন্ডের ক্যান্সারটা কি। আমরা তো এইভাবে শরীরের ক্যান্সার সম্বন্ধে অনেক জানি যে দুরারোগ্য একটা রোগ, যেটার কোনো অ্যান্সার নাই, যেটা হইলে কারো অ্যান্সার আর থাকে না। তো ক্যান্সার, মাইন্ডের যে ক্যান্সার সেটা একটু বলি। 3টা শব্দ আমাদের হচ্ছে মাইন্ডের ক্যান্সার। এই 3টা শব্দকে তোমরা যদি একটু হাইলাইট করে চলো, তাহলে তোমাদের মাইন্ডের ক্যান্সার থেকে তোমরা রিমুভ হতে পারবে। একটা হচ্ছে কম্পেয়ারিং করা, কমপ্লেইনিং করা, আর একটা হচ্ছে ক্রিটিসাইজিং করা। এই 3টা শব্দ হচ্ছে আমাদের ক্যান্সারস অফ দ্য মাইন্ড। কম্পেয়ার করার ব্যাপারটা, কমপ্লেইন করার ব্যাপারটা, আর ক্রিটিসাইজিং, তোমরা এটা বিভিন্ন পার্সপেক্টিভে এই শব্দগুলোকে ইউজ করি আমরা। লাইক ইউজ করি বলতে মানে আমাদের এই অভ্যাসগুলো আছে, কোনো কিছু হলে কমপ্লেইন করা বা কম্পেয়ার করা বা কাউকে ক্রিটিসাইজ করা, এই ধরনের নেগেটিভ থট হ্যাবিটটা আমাদের কি করতে হবে, আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এটা কিন্তু মাইন্ডের ক্যান্সারের মতো কাজ করে, আমাদের মাইন্ডটাকে নষ্ট করে ফেলে এই 3টা জিনিস। এবার আসো ফ্রিডমনেস বলতে আমরা আসলে কি বুঝি। ফ্রিডমনেস বলতে আমিও এই বইটা পড়ার আগে যা বুঝতাম সেটা হচ্ছে যে আমি যেটা করতে চাই সেটা যদি আমি করতে পারি, বা আমি আমার যেই ডিজায়ারটা আছে সেটা যদি আমি ফুলফিল করতে পারি এবং কেউ যদি আমাকে বাধা না দেয়, এটাই হচ্ছে ফ্রিডম। বাট লেখক এখানে ফ্রিডম বলতে সেটা বুঝায় নাই। সে বলছে উই থিঙ্ক ফ্রিডম মিনস বিং এবল টু সে হোয়াট এভার উই ওয়ান্ট। উই থিঙ্ক ফ্রিডম মিনস দ্যাট উই ক্যান পারসু অল আওয়ার ডিজায়ার্স। But real freedom is letting go of things not wanted, unchecked desires that lead us to unwanted ends. মানে লেখক এখানে ফ্রিডম বলতে বুঝাইছে যে সবকিছু মানে ছেড়ে দেওয়া, মানে কোনো কিছুর প্রতি তার ডিজায়ার না থাকা, লেডিং থিং গোজ অফ, মানে সবকিছু চলে যাক এবং সে রিনাউন্সিয়েশন, আত্মত্যাগের দিকে চলে যাক। মনকে পার্সপেক্টিভ ভিউ থেকে কথাগুলো বলছে এবং এটাই নাকি রিয়েল ফ্রিডম, যে তুমি কোনো কিছু তোমার ডিজায়ার থাকবে না, কোনো কিছু তোমার মানে কোনো ধরনের ফিক্সড থাকবে না, কোনো বাসনা থাকবে না, কামনা থাকবে না,
এবং এইভাবেই তুমি যদি কোনো কাজ করো সেটা হচ্ছে অরিজিনালি ফ্রিডমনেস। এটা লেখকের বই থেকে আমি শিখতে পারছি। বাট আমি আগে ফ্রিডমনেস বলতে বুঝতাম যে আমি যেটা করতে চাই সেটাই হচ্ছে ফ্রিডম, বা আমার ডিজায়ার গুলো আমি যদি পার্সু করার জন্য আমি কাজ করতে পারি সেটাই হচ্ছে আমার ফ্রিডম। বাট এটা আসলে রিয়েল ফ্রিডম না। এইবার আসো তোমার নেগেটিভিটি স্টপ করার 3টা মন্ত্র, সেটা হচ্ছে স্পট, স্টপ, আর একটা হচ্ছে সোয়াপ। এই 3টা কিওয়ার্ডস তুমি যদি এট এ টাইম ইউজ করতে পারো, তোমার জীবন থেকে নেগেটিভিটি চলে যাবে। মানে তোমার যে রেজিস্টার আছে, ব্রেইনের যে রেজিস্টারটা আছে, সেটা থেকে এই 3টা জিনিস চলে যাবে। ধরো তুমি কোনো একটা নেগেটিভ চিন্তার মধ্যে আসো, সেটাকে স্পট করবা, স্পট করার পর তুমি স্টপ করে ফেলবা এই নেগেটিভ চিন্তাটা ওই মুহূর্তেই, এবং ওই মুহূর্তেই তোমাকে একটা পজিটিভ কিছু ভাবতে হবে, সেটাকে সোয়াপ করতে হবে। এই নেগেটিভ চিন্তাকে স্পট কইরা, স্টপ কইরা তোমার সাথে সাথে পজিটিভ একটা ইস্যু মাথার ভিতরে ইনসার্ট করতে হবে ওই এট এ টাইম, এটাকে রিপ্লেস করতে হবে, যেটাকে আমরা সোয়াপ বলতেছি। যদি সেটা করতে পারো তাহলেই তোমার নেগেটিভ চিন্তাটা মাথা থেকে চলে যাবে। কারণ এইটা লেখক এখানে যেটা বুঝাতে চাইছে, এটা একটা মেঘের মতো। যেমন আমাদের মেঘ কিন্তু সবসময় সূর্যকে ঢাকে না, কিন্তু কিছু সময় সূর্যকে ঢাকে এবং তারপর কিন্তু মেঘ চলে যায়। ওই কিছুটা সময় কিন্তু আমাদের আসলে নেগেটিভ চিন্তাগুলো আসে। ওই সময় আমাদের মেঘটাকে আমাদের মন থেকে সরাইতে হবে। তো যার জন্য কি করতে হবে, ওটাকে সোয়াপ করে ফেলতে হবে। হ্যাঁ, তো স্পট, স্টপ, সোয়াপ, দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3 টার্মিনোলজিস টু রিমুভ ইউর নেগেটিভিটি ইন ইউর থট প্রসেস। ওকে, তাইলে এটা গেল। এইবার আসো আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, সেটা হচ্ছে ইলিভেটের ভিতরে আছে। সেটা হচ্ছে যে আমাদের চিন্তা ভাবনার ভিতরে একটা বিকাম মোর লাইক এ রিভার দেন আ রক। আচ্ছা, তোমাকে বেশি নদীর মতো হইতে হবে, যে খুবই চলমান, বহমান, পরিবর্তনশীল, রকের মতো, মানে পাথরের মতো একটা জায়গায় স্থির ভাবে কোন একটা জিনিস ধইরা রাখতে না চাওয়ার চেয়ে বহমান থাকাটা বেশি ইম্পর্টেন্ট। তো লেখক এটা যেটা আমি বুঝাইতে চাইছে বইটার লাইনটা দিয়ে, আমি যেটা মানে আমার যেটা চিন্তা যে এই লাইনটা থেকে, সেটা হচ্ছে প্রতিনিয়ত মানুষ চেঞ্জ হচ্ছে, তাদের থট প্রসেস চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত মানুষ বদলাচ্ছে। তো তোমাকেও সময়ের সাথে সাথে সেটার সাথে নিজেকে বদলাতে হবে এবং সময়ের সাথে সাথে তাল মিলে চলতে হবে। এখন তুমি যদি পাথরের মতো একটা জায়গায় ধইরা থাকো, কোন একটা জিনিসকে একদম আড়ষ্ট করে থাকো যে এখান থেকে আমি আর নড়বো না, এটাই আমার ফাইনাল ডিসিশন, এটাই আমার ফাইনাল এথিক্স, এটাই আমার ফাইনাল প্রিন্সিপাল, তাহলে তুমি কি হবে, তোমার রিলেশনশিপটা থাকবে না। তোমার বিভিন্ন ধরনের যেই অ্যাট্রিবিউটস গুলো লাইফে আছে, যেগুলো তোমার জীবনটাকে অনেক বেশি হাই ভ্যালুর দিকে নিয়ে যাবে, সেটা একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তো জীবনটাকে নদীর মতো ভাবতে হবে, হ্যাঁ, পাথরের মতো ভাবলে হবে না। যে আমাদের মুভ ফরওয়ার্ড, হ্যাঁ, আমাদের মুভ ফরওয়ার্ডের দিকে যাইতে হবে। তো এই লাইনটা আমার কাছে বেশ ভালো লাগছে, তাই আমি লাইনটা ব্যাখ্যা করলাম। সেটা হচ্ছে বিকাম মোর লাইক এ রিভার দেন আ রক। আচ্ছা, এরপরে আসো আর কয়েকটা লাইন বলে হচ্ছে আমার এই ভিডিওটা শেষ করবো। এই বইয়ের একদম মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো আমি আসলে এখানে উঠানোর, মানে হাইলাইট করার চেষ্টা করছি। রোমান স্টোইক ফিলোসোফার একটা কথা বলছে, সেনেকা, অবজার্ভ দ্যাট আওয়ার ফিয়ার্স আর মোর নিউমেরাস দেন ডেঞ্জার্স অ্যান্ড উই সাফার মোর ইন আওয়ার ইমাজিনেশন দেন রিয়েলিটি। আমাদের ভয়টা আমাদের বিপদের চেয়েও বেশি ভয়ঙ্কর বা বড়, মানে আমাদের চিন্তা প্রসেসটা এতই ডেঞ্জারাস। উই সাফার মোর ইন আওয়ার ইমাজিনেশন দেন রিয়েলিটি। আমাদের কোন একটা ঘটনা ঘটার আগে আমরা যে চিন্তাটা করি, সেটাতে আমরা আরো বেশি সাফার করি, আমরা বেশি কষ্টে থাকি রিয়েলিটিতে হওয়ার চেয়েও। সো এটা খুবই একটা স্টোইক ফিলোসফার একটা দারুণ কথা, যে আমাদের ইমাজিনেশনটা কিন্তু রিয়েলিটির চেয়েও বেশি সাফার দেয় আমাদেরকে। তো আমাদের কি করতে হবে, আমাদের ইমাজিনেশনটা নেগেটিভ করা যাবে না, বা ইমাজিনেশনটা সুন্দর করতে হবে। আচ্ছা, তারপরে আসো, এইখানে একটা দারুণ জিনিস আমার কাছে লাগছে, এবং এটা তোমরা বিভিন্ন জায়গায় পড়ে থাকবে। আমি জিনিসটা আবার বলতেছি, একটা অ্যাপোক্রাইফাল স্টোরির কথা এখানে বলা যায়। অ্যাপোক্রাইফাল ব্যাপারটা তো বুঝো না, যে জিনিসটা আসলে এভিডেন্স নাই, আসলে যে জিনিসটা জনসম্মুখ বা মানুষের তথাকথিত কথা থেকে আসছে, বা বিভিন্ন ধরনের কথা থেকে আসছে, হ্যাঁ, কিন্তু এটার কোনো এভিডেন্স বা কোনো ধরনের ডকুমেন্ট নাই, এই জন্য অ্যাপোক্রাইফাল স্টোরি বলতেছে। তো তোমরা পৃথিবীর বিখ্যাত পেইন্টারের নাম জানো, সেটা হচ্ছে পিকাসো। পিকাসোর একটা ঘটনা এখানে লেখক তুলছে। আমি ঘটনাটা একটু পড়ে এটা হালকা বাংলা অনুবাদ করে হচ্ছে আমরা পরবর্তী ধাপে চলে যাব, পরবর্তী পেজে। তো যেটা হয়েছে যে একটা মহিলা পিকাসোকে মানে মার্কেটে দেখছে, দেখার পরে সে পিকাসোর হয়তো বা অনেক বড় ফ্যান হইতে পারে।
উড ইউ মাইন্ড ড্রয়িং সামথিং ফর মি? তখন পিকাসোকে সে মানে বলতেছে যে তুমি আমার জন্য কিছু আঁকো। তখন পিকাসো বলছে শিওর। He says, and 30 seconds later, hands are remarkably because little sketch. That will be $30,000, he says. তো সে একটা তার ওই ছোট্ট একটা ইসের ভিতরে, কাগজের ভিতরে, সম্ভবত এটা হ্যাঙ্কারচিপও হইতে পারে, সেটার ভিতরে সে হচ্ছে 30 সেকেন্ডে একটা জিনিস ড্র করছে তার জন্য, এবং বলছে যে এটার মূল্য হচ্ছে $30,000। মানে বাংলা টাকা যদি আমরা হিসাব করতে চাই তাই 30 লক্ষ টাকা, মানে আরেকটু বেশি হবে, এখন ডলারের দাম যেহেতু রয়েছে, ধরো 33-34 লক্ষ টাকা হবে। তো ওই মহিলাটা বলতেছে যে হাউ ক্যান ইউ চার্জ মি সো মাচ, দিস ড্রয়িং অনলি টুক ইউ 30 সেকেন্ডস, মাত্র 30 সেকেন্ড সময় লাগছে এই তোমার ড্রয়িংটা করতে, কিভাবে এত চার্জ নাও? তখন পিকাসো একটা কথা বলছে যে ইট টুক মি 30 ইয়ার্স, এইটা হইতে আমার 30 বছর সময় লাগছে, এই 30 সেকেন্ডে যে অসাধারণ কিছু আমি আঁকতেছি, এবং এটার জন্য আমি তোমার কাছে যে $30,000 চাচ্ছি, এটা আমার কোনো ইথিক্স এর বাইরে না, মানে আমার এটা আমার 30 বছর লাগছে এই পজিশনে আসতে, 30 সেকেন্ডে $30,000 মতো একটা ড্রয়িং করার জন্য। সো দ্য সেম ইজ ট্রু অফ এনি আর্টিস্ট ওয়ার্ক অর ইনডিড এনি জব দ্যাটস ডান ওয়েল। The effort behind it is invisible. বুঝতে পারছো? সে যে এফোর্টটা দিয়ে সেটা তো আর দেখা যায় না, বাট এখান থেকে শিক্ষণীয় ব্যাপারটা হচ্ছে যে একটা মানুষ যখন অনেক উপর পর্যায়ে চলে যায়, মানুষ কিন্তু তার ফ্ল্যাশব্যাক স্টোরি বা পাস্ট স্টোরিটা জানে না। পিকাসো কিন্তু অনেক স্ট্রাগল করে এই লেভেলে গেছে দেখে সে 30 সেকেন্ডে কোনো একটা কিছু আঁকলে সেটা $30,000 দাম হয়ে যায়। তো ওই মহিলার কাছে তো মনে হয়েছে এটা জাস্ট 30 সেকেন্ডের কাজ, কিন্তু পিকাসোর এই পজিশনে আসার জন্য তার 30 বছর সাধনা করতে হয়েছে। তো আমার এই লাইনটা খুবই বেশি ভালো লাগছে। তো এইবার আসো তারপর আরেকটা কথা বলি নেক্সট পেজের। আচ্ছা, ফেইলিওর ব্যাপারটা কি এখানে লেখক যে সেটি একভাবে ডিপিক্ট করার চেষ্টা করছে লাইনটা, যে ফেইলিওর ডাজন্ট মিন ইউ আর ওয়ার্থলেস, ইট মিনস ইউ মাস্ট লুক ফর অ্যানাদার রুট টু অ্যাচিভিং ওয়ার্থওয়াইল গোলস, স্যাটিসফ্যাকশন কাম ফ্রম বিলিভিং ইন দ্য ভ্যালু অফ হোয়াট ইউ ডু। তো তুমি যে ওয়ার্থলেস, ফেইলিওর হলে তুমি যে ওয়ার্থলেস ব্যাপারটা তা না, তোমাকে আলাদা একটা রাস্তা খুঁজতে হবে। কারণ একটা মাছ যদি তোমার গাছে চড়তে চায়, সারা জীবন স্পেন্ড করলে কি সে গাছে চড়তে পারবে? মাছ পারবে না। তার মানে তাকে নদীতেই যেতে হবে, তাকে পানিতেই যেতে হবে, তো সেখানেই সে সাকসেস অ্যাচিভ করতে পারবে। তো এখানে লেখক এটা বুঝাতে দিতেছে যে তুমি আসলে ওয়ার্থলেস না, তোমাকে সঠিক রাস্তাটা খুঁজতে হবে তোমার গোলটাকে অ্যাচিভ করার জন্য। তোমাকে অন্য একটা রাস্তায় যেতে হবে, এই রাস্তায় থাকা যাবে না, যেখানে তুমি ফেল করতেছো সেখান থেকে অন্য রাস্তার দিকে যাইতে হবে। আর স্যাটিসফ্যাকশনটা আমাদের আসে যেটা তুমি আসলে করতে চাও, সেখান থেকে আমাদের মানে যে ধরনের কাজ তুমি করতে চাও সে ধরনের কাজ যদি তুমি করতে পারো তাহলে তোমার স্যাটিসফ্যাকশনটা আসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন আমার কাছে লাগছে এই লাইনটা। এরপরে আসো দুইজন মনকের একটা ঘটনা আমি একটু বলার চেষ্টা করি, যদিও এখান থেকে ঘটনাটা নর্মাল, তা আমি বলতেছি, আমি ইংলিশ লাইনটা পড়লাম না, বাংলাটাই বলি। তো দুইজন মনস হচ্ছে তোমার আশ্রমের হচ্ছে ওইখানে যে তোমার পুকুর পাড়ের মতো একটা জায়গায় বসছে, ঘাটের এখানে বসার পরে সে হচ্ছে একটা স্করপিয়ন দেখতেছে যে সে আসতেছে, স্করপিয়নটা তার হাতের এখানে চলে আসছে। তো এটা স্বাভাবিক, স্করপিয়নের ধর্ম কি, যে সে হচ্ছে দংশন করবে বা বিষ দিবে। হ্যাঁ, তো এখন মং কিন্তু জানে যে সে স্টাং করবে তার হাতের ভিতরে, কিন্তু মং কিন্তু স্করপিয়নটাকে মারতেছে না। কারণ সে কেন মারতেছে না? তার কাছে মনে হচ্ছে যে এটা নেচারের বিষয়, নেচার কখনো ধ্বংসপ্রাপ্ত করা উচিত না, সেটা সেভ করা হচ্ছে আমার দায়িত্ব, মানে তার ধর্মটা হচ্ছে এটা। তো মন কি করলো, তাকে মারলো না, তো স্করপিয়ন কিন্তু স্করপিয়নের ধর্মটাই পালন করলো, সে দংশন করলো এবং সে কিন্তু প্রচন্ড ব্যথা পাইলো। তখন আরেকটা মং তাকে বলতেছে যে এটা তো দংশন করবেই তোমাকে, তুমি কেন এটাকে মারলা না? তখন মঙ্ক বলল যে আমার ধর্ম হচ্ছে বাঁচানো আর ওর ধর্ম হচ্ছে দংশন করা, দুজনই দুজনের ধর্ম পালন করছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যে দংশনের কারণে যে সাফারটা হইছি তার চেয়েও 1000 গুণে ইম্পর্টেন্ট আমার এই লাইফটা বাঁচানো। এই লাইনটা আমার খুব বেশি ভালো লাগছে, যে এই প্রাণীটাকে বাঁচানো তার চেয়ে অনেক বেশি ফুলফিলমেন্ট দেয় আমাকে, আমি ব্যথা পাওয়ার চেয়ে। আমি যতটুকু ব্যথা পাইছি সেটা আমার কাছে কিছুই না, কিন্তু এই প্রাণীটাকে যে আমি বাঁচাইলাম বা এই প্রাণীটাকে মারলাম না, সেটা তার চেয়ে অনেক বেশি ফুলফিলমেন্ট দিচ্ছে আমাকে। তো এইটা হচ্ছে বিশাল একটা ধর্মীয় বিষয়, যে চিন্তা করে দেখো যে মানুষ তার ধর্ম পালন করার জন্য অনেক কিছুই করতে পারে, অনেক কিছু ত্যাগ করতে পারে জীবন থেকে। মঙ্কদের ধর্মটা তো বুঝতেই পারতেছো খুবই ডেভোটেড।
আচ্ছা, এইবার আসো একটা খুবই ইম্পর্টেন্ট লাইন, এটা তোমাদের যারা তরুণ আছো তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট লাইন, এই জন্যই আমি লাইনটা নিছি। সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের শরীরের সাথে প্রতিনিয়ত চিট করতেছি, মানে চিটিং তো বুঝোই যে বিভিন্ন ধরনের ছলচাতুরি করা, আমার বডির সাথে আমরা ছলচাতুরি করছি কিভাবে। হিউম্যান গ্রোথ হরমোন এইচজিএস যে আমাদের শরীরে আছে, সেইটা কিন্তু কি করে, আমাদের গ্রোথের কাজ করে, সেল রিপেয়ার করে, মেটাবলিজম ঠিক রাখে। উইদাউট ইট উই মাইট ইভেন ডাই সুনার, আমরা মরেও যেতে পারি এগুলো যদি ঠিকঠাক না চলে আমাদের শরীরে। তো আমাদের 75% শরীরের যে হিউম্যান গ্রোথ হরমোন সেটা রিলিজ হয় যখন আমরা ঘুমাই, এবং রিসার্চ বলতেছে যে আমাদের সবচেয়ে বেশি বার্ন হয় এটা রাত্র 10টা থেকে মিডনাইট পর্যন্ত, যখন আমরা অনেকেই কিন্তু ঘুমানো অবস্থায় থাকি না। রাত্র 10টা থেকে মিডনাইটের মধ্যে সবচেয়ে বেশি এই হিউম্যান গ্রোথ হরমোন রিলিজ হয়, এবং ওই সময় আমাদের ঘুমানো উচিত। ওই সময় না ঘুমাইলে শরীরের সাথে চিট করা বোঝায়, এবং এই শরীরের সাথে চিট করা মানে হচ্ছে তোমার শরীরটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়া। তো তোমাদের বলার উদ্দেশ্য এই হচ্ছে, এই লাইনটা বলার মেন উদ্দেশ্যটা হচ্ছে যে তোমরা রাত্র 10টা থেকে মধ্যরাত পর্যন্ত ঘুমাইতে হবে। ঘুমাইলে আমাদের এই হরমোনগুলো ঠিক থাকবে, এবং হরমোন ঠিক থাকলে আমাদের শরীর ঠিক থাকবে, আর আমাদের শরীর ঠিক থাকলেই সঠিকভাবে আমরা কাজ করতে পারবো। কিন্তু আমাদের ম্যাক্সিমাম জেনারেশন 95% পিপল, তারা রাত্র 10টা থেকে মিডনাইট পর্যন্ত আমরা জেগে থাকি, আমরা ঘুমাই না। এবং এই না ঘুমানোর কারণে আমাদের যে হরমোন, শরীরের হরমোন ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের শরীরের অনেক বড় বড় ক্ষতি হচ্ছে, এবং আমরা আস্তে আস্তে মৃত্যুর দিকে তাড়াতাড়ি ধাবিত হচ্ছি আর কি। এবং বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের শরীরের। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। এইবার আসো রিয়েল গ্রেটনেস নিয়ে একটা লাইন, ব্রুসলির একটা লাইন। এই লাইনটা আমি এর আগে অনেকবার বলছি অনেক জায়গায়। সেটা হচ্ছে, আই ফেয়ার নট দ্য ম্যান হু হ্যাজ প্র্যাকটিসড 10,000 কিক্স ওয়ান্স, বাট আই ফেয়ার দ্য ম্যান হু প্র্যাকটিস 1 কিক্স 10,000 টাইমস। মানে আমি সেই লোকটাকে ভয় পাই না যে 10,000 রকমের কিক বা 10,000 রকমের সে তোমার কনফিস্টিকেটেড করতে পারে। আমি তাকে ভয় পাই যে একটা মায়ের 10,000 বার প্র্যাকটিস করছে, তার মাইটটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হবে, সেই লোকটাকে সে ভয় পায়। এবং বুঝতে এই লাইনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে তুমি কোনো কিছুতে যদি এক্সপার্ট হতে চাও ওই কাজটা বারবার করতে হবে। হ্যাঁ, অনেক ধরনের কাজ না করে একটা কাজ তুমি যদি বারবার করো, ইউ উইল বি সাকসেসফুল, এন্ড তুমি খুবই ভয়ানক একটা থ্রেটেন্ড হয়ে দাঁড়াইতে পারো তোমার ফিল্ডে। আচ্ছা, এবার আসো প্রায় শেষের দিকে চলে আসছি। গ্র্যাটিটিউড নিয়ে একটু কথা বলি, কৃতজ্ঞতা নিয়ে। যে গ্র্যাটিটিউড ইজ দ্য মাদার অফ অল কোয়ালিটিস, মানে গ্র্যাটিটিউড হচ্ছে সব কোয়ালিটিস এর মাদার। ঠিক আছে, যেমন তার মধ্যে আমাদের কি কি কোয়ালিটিস থাকতে পারে, কম্প্যাশন, রেজিলিয়েন্স, কনফিডেন্স, প্যাশন। এগুলো আমাদের পজিটিভ ট্রেস, যেটা আমাদের হেল্প করবে কি, যে আমাদের কানেক্ট করতে হেল্প করবে মানুষের সাথে মানুষের, এবং আমাদের রিলেশনশিপটাকে সাস্টেনেবল এবং মিনিংফুল করতে গ্র্যাটিটিউডের মানে অনন্য ভূমিকা। এবং আমরা একদম লাস্ট পেজে চলে আসছি, এবং এই লাইনটা দিয়ে হচ্ছে আমার আজকের এইটা শেষ করব, বুক রিভিউটা শেষ করব। ইগনোরেন্ট ওয়ার্ক ফর দেয়ার ওন প্রফিট, দ্য ওয়াইজ ওয়ার্ক ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য ওয়ার্ল্ড। ইগনোরেন্ট বলতে এখানে অজ্ঞ লোককে বোঝানো হয়েছে। অজ্ঞ লোকরা সবসময় নিজেদেরকে নিয়ে ভাবে, তারা খুবই নার্সিস্ট, তারা খুবই সেলফ ড্রিভেন। তো তারা শুধু নিজেদের প্রফিট নিয়ে ভাবে, বাট যারা পৃথিবীতে বিজ্ঞ মানুষ, যারা খুবই ইন্টেলেকচুয়াল পার্সোনালিটিস, তারা আসলে পৃথিবীর ভালো কাজের জন্য মানবতার কল্যাণে কাজ করে। এবং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট লাইন, আই কোটেড ফ্রম ভগবদ গীতা। এবং ভগবদ গীতার এই লাইনটা আমার খুবই ভালো লাগছে, এবং এই বইয়েরই এই পেজ থেকে নেওয়া, এবং এটাই ছিল আমার শেষ কথা এই ভিডিওর বুক রিভিউতে। আশা করি তোমাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে, এবং সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।